আজকে সেরা 6টি খবরের হেডলাইন্স। এবার অস্বস্তিতে বেজিং, ডুবে গিয়েছে চীনা ডুবোজাহাজ। ধর্ষণের পর জঙ্গলে আত্মগোপন, নাইট ভিশন ড্রোনের মাধ্যমে খোঁজ মধ্যপ্রদেশ পুলিশের। উৎসবের মাঝে জঙ্গি হানার আশঙ্কা বাণিজ্য নগরীতে। মুম্বাই জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পণ্যবাহী গাড়ি। মধ্যরাতে রহস্যময় কাণ্ড বসিরহাটে। এবার ক্ষোভের মুখে লাল হলুদ সমর্থকরা। গো ব্যাক স্লোগান কুয়াদ্রাতকে। আবারও হাওয়া বদলের পূর্বাভাস। কি বলছে হাওয়া অফিস? চলে যাব বিস্তারিত খবরে। বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনীটি চীনের। ৩৭০টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে তাদের। একের পর এক অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ বা সাবমেরিন তৈরি করে চলেছে তারা। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের কাছে থাকা খবর অনুযায়ী চীনের কাছে 6টি পরমাণু ক্ষমতাসম্পন্ন ডুবোজাহাজ ও 48টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে। পেন্টাগনের দাবি 2025 সালের মধ্যে ডুবোজাহাজের বহর বেড়ে 65 হতে পারে, 2035-এ 80। কিন্তু এমন ক্ষমতা প্রদর্শনের মাঝেই মিলল বিপর্যয়ের খবর। নাম পরিচয় গোপন রেখে এক আমেরিকান আধিকারিক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন প্রথম সারির ওই ডুবোজাহাজটি উহানের কাছে একটি নৌবন্দরে মে-জুন মাসের মাঝামাঝি কোনো সময়ে ডুবে গিয়েছে। চৌ ক্লাস ডুবোজাহাজটি চীনের তৈরি প্রথম ওই প্রজাতির সাবমেরিন। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন এ বিষয়ে তাদের দেওয়ার মতো কোনো তথ্য নেই। তিনি বলেন, যে ঘটনার কথা বলা হচ্ছে তারা তেমন কোনো খবর জানেন না, তাই কোনো তথ্যও দিতে পারবেন না। তবে ডুবোজাহাজটি কিভাবে ডুবে গেল, কেনই এমন দুর্ঘটনা ঘটল, তার কারণ এখনো অজানা। এও জানা যায়নি ডুবে যাওয়ার সময়ে সাবমেরিনটিতে পরমাণু জ্বালানি ছিল কিনা। যে আমেরিকান আধিকারিক খবরটি ফাঁস করেছেন তিনি বলেন, চীনা নৌসেনাদের প্রশিক্ষণ পরিকাঠামোর গুণমান ছাড়াও প্রশ্ন উঠছে চীনের পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএল এর আভ্যন্তরীণ গোলমাল ও চীনা প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টাকে কিভাবে দেখছে সে নিয়ে। কারণ দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ রয়েছে পিএলএতে। ওই আধিকারিক আরও বলেন, চীন যে এই ঘটনার কথা স্বীকার করবে না সেটাই স্বাভাবিক। নাবালিকাকে ধর্ষণের পর অভিযুক্ত পালিয়ে গিয়েছেন জঙ্গলের ভিতরে। তাকে খুঁজে বার করতে এবার নাইট ভিশন ড্রোন ব্যবহার করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের হরদা জেলায়। 5 বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বছর 24-এর এক তরুণের বিরুদ্ধে। খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে একটি শুনশান জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ। গত 23শে সেপ্টেম্বর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। অচৈতন্য অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফেরে নির্যাতিতার। পরে শারীরিক পরীক্ষার সময় যৌন নির্যাতনের প্রমাণ মেলে। 23শে সেপ্টেম্বর নাবালিকাকে উদ্ধারের পর থেকেই অভিযুক্তের খোঁজ চালাচ্ছিল পুলিশ। তিনি আত্মগোপন করার সম্ভাবনা রয়েছে এমন একাধিক স্থানে ইতিমধ্যে তল্লাশি চালিয়েছে স্থানীয় থানার পুলিশ। কিন্তু অভিযুক্ত তরুণের এখনো পর্যন্ত কোনো হদিশ পায়নি পুলিশের তদন্তকারী দল। সম্প্রতি পুলিশের কাছে খবর আসে হরদা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটি জঙ্গলে অভিযুক্ত লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই সূত্র ধরেই এবার জঙ্গলের মধ্যে নাইট ভিশন ড্রোন ব্যবহার করে তল্লাশি চালাচ্ছেন পুলিশ কর্মীরা, যদিও অভিযুক্ত এখনো অধরা। উৎসবের মরশুমে জঙ্গিরা হামলা চালাতে পারে বাণিজ্য নগরীতে। গোয়েন্দাদের সতর্কবার্তা পাওয়ার পরই মুম্বাই জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হলো। জারি করা হলো চূড়ান্ত সতর্কতা। এই সতর্কবার্তা পাওয়ার পরই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভিড় এলাকা এবং ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করতে বলা হয়েছে পুলিশ প্রশাসনকে। সমস্ত ডেপুটি পুলিশ কমিশনারকে এই পরিস্থিতিতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভিড় এলাকা এবং ধর্মীয় স্থানগুলিতে মহড়ার ব্যবস্থা করতেও নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, সতর্কবার্তা পাওয়ার পরই ক্রফোর্ড মার্কেট এবং 2টি ধর্মীয় স্থানে নিরাপত্তার মহড়া দেওয়া হয়। প্রসঙ্গত, ক্রফোর্ড মার্কেট শহরের অন্যতম ব্যস্তবহুল এবং ভিড় এলাকা। এছাড়াও এখানে 2টি ধর্মীয় স্থান রয়েছে। শহরের অন্য ধর্মীয় স্থানগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো রকম সন্দেহজনক কিছু দেখলেই যেন পুলিশকে খবর দেওয়া হয়, সেই বার্তাও দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের এবং বাংলাদেশের গেট ভেঙে একটি পণ্যবাহী গাড়ি চলে গিয়েছে বাংলাদেশে। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাত 12:15 নাগাদ এই ঘটনা ঘটে। গাড়িটিকে ধরার চেষ্টা করেও পারেনি সীমান্তরক্ষী বাহিনী।
শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের সাতক্ষীরায় আটক হয়েছে গাড়িটি। বাংলাদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাড়ির চালক এবং খালাসি। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে পণ্যবাহী একটি গাড়ির দ্রুত গতিতে ঘোজাডাঙ্গা বন্দরের চেকপোস্ট পার করে। কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় বা মেইন গেট ভেঙে বাংলাদেশে চলে যায় গাড়িটি। তারপর বাংলাদেশের বন্দরেও যে গেট ছিল সেটিও ভেঙে ওই দেশে ঢুকে যায় গাড়িটি। সংশ্লিষ্ট গাড়ির মালিককে চিহ্নিত করার কাজ শুরু হয়। অন্যদিকে ওই ঘটনার পর বিএসএফ এর জওয়ানেরা গাড়িটির নেম প্লেট পড়ে থাকতে দেখেন রাস্তার একটি জায়গায়। কারা ওই গাড়িটিতে ছিল তা জানা যায়নি। সীমান্তে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ। ফের হারতে হারতে একেবারে হারের হ্যাট্রিক করে বসলো লাল হলুদ দল। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে 2-3 গোলে হারল তারা। গোয়ার হয়ে জয়ের নায়ক গত মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলে যাওয়া বোরহা হেরেরা হারের হ্যাট্রিক করার পর ক্ষোভে ফেটে পড়লেন লাল হলুদ সমর্থকরা। সমর্থকদের কাছে গো ব্যাক শুনতে হলো কোচ কার্লস কোয়াদ্রাতকে। এমনকি বোরহা হেরেরার নামে জয়ধ্বনিও দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। খেলার প্রথম থেকেই ইস্টবেঙ্গলকে চাপে রেখেছিল এফসি গোয়া। এত বাজে ডিফেন্ড হয়তো আশা করেননি সমর্থকরা। ইস্টবেঙ্গলের বেশিরভাগ ফুটবলারকে দেখে মনে হচ্ছিল ক্লান্ত হয়ে পড়েছেন। 85 মিনিটে ফের কামব্যাকের চেষ্টা করে ইস্টবেঙ্গল। আনোয়ার আলীর লম্বা শট প্রতিহত করেন গোয়ার গোলরক্ষক কাচ্চিমানি। রেগুলেশন টাইমের পর আরও 5 মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল আর কামব্যাক করতে পারেননি। লাল হলুদ দলে এই ম্যাচে প্রথম খেলতে নেমে দেবজিৎ মজুমদার বেশ কয়েকটি বল বাঁচালেও হিজাজি, হেক্টর ইউসতে, আনোয়ার আলীদের ছন্নছাড়া ফুটবলের খেসারত দিতে হলো ইস্টবেঙ্গলকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান, বীরভূম এবং হাওড়া জেলায়। 29 এবং 30 তারিখ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অক্টোবরের 1 তারিখ এবং 2 তারিখ অর্থাৎ মহালয়া এবং তার আগের দিন গাঙ্গেয় বঙ্গের 4 জেলায় বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে আঞ্চলিকভাবে হালকা মাঝারি বৃষ্টি। প্রাক পুজো অর্থাৎ 5ই অক্টোবর থেকে 9ই অক্টোবর গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে সেই বৃষ্টি একটানা বা নিরবিচ্ছিন্ন নয়, একাধিক ছোট স্পেলে এক এক জায়গায় এক এক সময় বৃষ্টি হবে। পুজোর মূল পর্ব অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রাক পুজো এবং মূল পুজো পর্বে পূর্ব ঘোষণা অনুযায়ী যে ভারী এবং টানা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর পরশু দিনের সাংবাদিক বৈঠকে দিয়েছিল, গতকাল সেই তথ্য থেকে তারা সরে এসেছে। কলকাতা আংশিক মেঘলা আকাশ, মাঝে মাঝে রোদের দেখা মিলবে। দিনের যে কোনো সময় খুব হালকা থেকে মাঝারি 2-1 পশলা আঞ্চলিক বৃষ্টির পূর্বাভাস। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে ঘর্মাক্ত পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।